আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের সম্মানিত চেয়ার, সামনে উপবিষ্ট জাতির গর্বের অহংকারের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সময়টা জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। 190 বৎসরের গোলামির জিঞ্জির ছিঁড়ে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল। সামান্য কয়েক মিনিট বা ঘন্টার ব্যবধানে পাকিস্তান এবং ভারত নামের আলাদা আলাদা দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাশাপাশি পার্শ্ববর্তী অনেক দেশও স্বাধীনতা অর্জন করেছিল। ওই দিন যে ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান ছিল, সময়ের পরিক্রমায় আজকে এটি বাংলাদেশ। 23 বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন, তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। এই ডিসপ্যারিটির বিরুদ্ধেই একটা নীরব দ্রোহ ছিল 70-এর নির্বাচন। পরবর্তীতে এই নির্বাচনের হাত ধরেই আমাদের মুক্তিযুদ্ধ, অসংখ্য জীবনদান, বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্ম। এখানে লক্ষণীয় বিষয়, 71-এর মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি, হয়েছে আপনাদের মুখ দিয়ে। আপনাদেরকে স্যালিউট। এ বিষয়ে একবারই ইতিহাস রচনা হয়েছে, এটা অক্ষুণ্ণ থাকবে, যে যত চেষ্টা করুক। অনেকে এই বিষয়টাকে অগ্রাহ্য করতে চান, ম্লান করতে চান। এটা আনজাস্ট, এটা হয় না। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের। তারাই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। তারাই দায়িত্ব পালন করেননি বলেই সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছেন। জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলেই নিজেকে ভুলে যাওয়ার শামিল হবে। এই জাতির গর্বের দৌড়ে আরো কিছু নাম অবশ্যই গৌরবের। মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদেরই অগ্রজ জেনারেল আতাউল গনি উসমানী, তাকেও এই জাতির মানসপট থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক, তার নামটাও আসে না, আসম আব্দুর রব। যার যেখানে অবদান, তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এ জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, সম্মান জানাতে হবে। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন, তারা কেউ বাঁচার আশায় লড়াই করেননি, বরঞ্চ তারা জীবন উপহার দিয়ে একটা স্বাধীনতা আনার জন্য লড়েছিলেন। আপনাদেরও এই 3 গর্বের বাহিনীর বিপুল সংখ্যক সহকর্মী তারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লড়াইয়ের ময়দানে। তারা সহ যারাই 71 সালে
এ লড়াই করে জীবন দিয়েছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আজীবন জাতি হিসাবে আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা বিধানের জন্য এই বাহিনী লড়াই করেছে। লড়াই করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার এবং জওয়ানকে জীবন দিতে হয়েছে। তার হিসাব নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর কাছে আছে। তারা জীবন দিয়েছেন, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেননি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকেও স্যালিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। দেশে অসংখ্য সার্ভিস আছে, কিন্তু একটা মাত্র সার্ভিস যেখানে ঢোকার সময় নিয়ত করে শপথ নিয়ে ঢোকা হয়, আমি জীবন দেব আমার দেশের জন্য, জাতির জন্য। আর কোনো সার্ভিসে এই ইন্টেনশন, এই এক্সপ্রেশন, এই কমিটমেন্ট থাকে না। আমি ডিসেম্বরের সম্ভবত 4 তারিখ আমরা আরেকবার বসেছিলাম এই আঙ্গিনায়, একটু ছোট পরিসরে। সেখানে বলেছিলাম, আপনাদের তুলনা অন্য কারো সাথে নয়, আপনাদের তুলনা আপনাদের সাথে। আপনি তো অসম কারো সাথে তুলনা করতে পারেন না। আর কোন সার্ভিসে মানুষ জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে আসে? অন্য কোনো সার্ভিসে এই নজির নেই, এ বাস্তবতা নেই। 24-এর এই জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন, জাতি নির্ঘাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না, যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল। এই ভূমিকার জন্য আবারও আপনাদেরকে স্যালিউট। 3 তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন, 3, 4 এবং 5 তারিখ, এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না। সেই পরিবেশ এই বাংলাদেশ উইটনেস করত না। চব্বিশের এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। রাওয়া ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএসে রিটায়ার্ড অফিসার্স যারা ছিলেন, তাদের সাহসী ভূমিকা, রাস্তা দেখানোর ভূমিকা, সেখানে শুধু আপনারা অফিসাররা নেমে আসেননি, আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন। আমার ওই বোনদেরকে, মাদেরকেও স্যালিউট। এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল 3, 4 এবং 5 তারিখ আগস্ট মাসের। এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল। জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে টুল হিসাবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটা নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনগণ এই ঘোষণাকে মেনে নেয়নি। আমরা কৃতজ্ঞ
ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দূষর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে। সকলকে মোবারকবাদ। আমরা সেই দিনগুলোতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয়, দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে, সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার, সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির, এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি। বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি। আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমরা দেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সাক্ষী, আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষাই বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন, আমি প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার মাইন্ড। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন। আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে, সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না, তারাই জাতির সম্পদ। দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে। আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই। তাহলে মাথা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব যারা দিবেন তাদেরকে আমাদের কনসিভ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে শ্রদ্ধার সাথে। এর কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় সেনাবাহিনীকে আমরা ওই জায়গায় পেয়েছি, আমরা এটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশের কালচারে কিছু বিষয় বেমানান, কেন জানি কোনো একটা জায়গায় কনফিডেন্সের অভাব, এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয়। সে ফর এক্সাম্পল, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের হাতে থাকবে। তার তো লটস অফ জব, তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন, তিনি গার্জিয়ানশিপ দেবেন। সাচ অ্যান্ড সাচ মিনিস্ট্রি যদি তার হাতে থাকে, এইটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদাভাবে? বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সে যারা অভিজ্ঞ, যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন, তাদের মধ্যে থেকে পটেনশিয়াল লোককে আনলে আমার অসুবিধাটা কোথায়? তারা তখন ফিল করবেন আমরা যে জাতির জন্য গভীর আস্থা এবং ভালোবাসা নিয়ে জীবন দেওয়ার শপথ নিয়েছিলাম, সেই জাতি আমাদেরকে দারুণভাবে শ্রদ্ধার সাথে ফিল করে। এইটা বাহিনীর কনফিডেন্স লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে। ইয়েস, প্রধান উপদেষ্টারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে, প্রধানমন্ত্রীরও থাকতে হবে, প্রেসিডেন্টেরও থাকতে হবে। নান অ্যাবাভ দি অ্যাকাউন্টেবিলিটি। এটা একটা মিউচুয়াল চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার, সেটা থাকবে। অন্য 10টা অ্যাভিনিউর জন্য যেমন হবে, আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে।
দেশের ভিতর মেনটেন করব সকল মিনিস্ট্রি নিয়ে, কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী। সীমানা ঠিক থাকলে ভিতরের ফাংশন ঠিক থাকবে, সীমানা ঠিক না থাকলে ভিতরের ফাংশন এলোমেলো হয়ে যাবে। এই রিকগনিশন অবশ্যই দিতে হবে। কেউ যদি মনে করেন আমি খোলামেলা কথা বলা মানুষ, যে সেনাবাহিনীর হাতে ওইগুলা সব তুলে দিলে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে, তুলে না দিয়েও তো গদি উল্টে যায়। গদি কি উল্টে নাই? গদি উল্টার মতো পরিবেশ সৃষ্টি হলে গদি কিন্তু উল্টে যায়। তো গদির ভয় না করুন, দেশটাকে ভালোবাসুন। আপনাকে গদিতে বসিয়েছে জনগণ, তাদের লাইফ, ওয়েলথ এন্ড ডিগনিটি পাহারাদারি করার জন্য। সেই জায়গার জন্য রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ দিক, শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন, তাদের মাঝে বোঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট। এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা ঠিক যে সবার জন্য একটা ডেফিনিট জব ডেসক্রিপশন আছে, সবার জন্য একটা লিমিট আছে। ওই লিমিট যত সময় অনার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে। কিন্তু লিমিটটা যদি ক্রস হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট নির্ঘাত। রাস্তায় আমি গাড়ি ড্রাইভ করছি, আমার জন্য বিভিন্ন জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয়েছে, সেখানে স্পিড ব্রেকার আছে, আমাকে এটা মানতে হবে। আমি যদি এটা না মানি তাহলে শুধু আমার ভেহিকেলটাই অ্যাক্সিডেন্টের কবলে পড়বে না, সামনে যে থাকবে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, পিছনে যে থাকবে সেও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এইটা সবাইকেই মানতে হবে। এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। এই লিমিট যেখানেই ক্রস করা হয় সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে, ওখানেই ফেসিবাদের জন্ম হয়। আমরা যদি এই ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শো করতে চাই, তাহলে এই জায়গাগুলোর বোঝাপড়া আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। ওই বাংলাদেশ জামাত ইসলামী ইজ কমিটেড টু দ্যাট। আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল উইল ডিসচার্জ হিজ অর হার ডিউটিস উইদাউট এনি ফিয়ার অ্যান্ড প্রেশার। তার ভয় থাকবে না এই কাজটা করলে কে আবার নাখুশ হয়ে যায়। তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং বিবেক সম্মত হচ্ছে কিনা, আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে কিনা, এনাফ। এটা হলে তিনি আর পিছনের দিকে তাকাবেন না, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না। বাট আমরা এখন বসবাস করছি এইরকম একটা ভয় ভীতি আশঙ্কার সমাজের মধ্যে। আমরা সেনাবাহিনীকে, প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই। 18 কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী, পৃথিবীর 7ম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী, বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন। ইয়েস, পিস কোরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবেন। আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, মূলত আমাদের দেশের জন্য। বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের অ্যান্সিলারি সার্ভিস। আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ। এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে, সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনালিজমের দিকেই তাদেরকে নজর দিতে হবে, আর কোনো দিকে নয়। আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল
ফোর্সেস হিসাবে আমরা গড়ে তুলতে পারি, দুনিয়া আমাদেরকে সমীহ করুক না করুক সম্মান করতে বাধ্য হবে। কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা বড় কথা না, আমাদের সেনাবাহিনীর উইজডম, কারেজ এন্ড ট্যাকটিক, এই 3 জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা। আমরা ওই 3 জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলা দেখার পক্ষে। সম্মানিত বন্ধুগণ, জাতি এখন একটা ক্রস রোডে। 12 তারিখ আগামী মাসে নির্বাচন হবে, আজকে থেকে হাতে গোনা 30টি দিন আছে। এই মাস 31 দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস। জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন। আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে, কিন্তু 3টা নির্বাচন 14, 18, 24 এটা নির্বাচনের কোনো মিনিমাম ফরম্যাটে পড়ে না। এর সাক্ষী আমরা সবাই। এখন যাদের বয়স 35 থেকে 36 তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি, যদিও তাদের 3 বার ভোট দেওয়ার কথা। তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত? আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না, কথা বলবো না, এটি এখন বলা উচিত নয় এই সময়টা। বাট কি ধরনের ইলেকশন আমরা চাই? আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার, নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট। তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না, অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো, ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো, এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি, সমাজটি আমি পাবো তো। এই ধরনের প্রশ্ন তার মধ্যে জাগবে না। যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ, তিনি আমরা একসাথে বসেছিলাম। ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসাবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে, আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই। এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। হোয়ার ইজ দি প্রবলেম? মানি 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলো লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। এ দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি 500 কোটি 1000 কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত, কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার অ্যান্ড গুড ইলেকশন। যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিংয়ের আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে, হাতও কাঁপবে কিছু করতে। তখন ল এনফোর্সার্সের সংখ্যা যদি কিছু কমও হয় ওইটা বাকি অভাব পূরণ করে দেবে। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে 40,000 42,000 সেন্টারে এইরকম সেনাবাহিনী ডিপ্লয় করা, এটা আমরাও বুঝি এটা সম্ভব না, কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীরই গ্যাপটা ফিল আপ করবে। এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছেন না। আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল, 100 ভাগ আস্থা আছে আমাদের জনগণের উপর।
জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক, কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। অনেক ভয় ভীতি সমাজে কাজ করছে। এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে 12 তারিখ ইলেকশন হবে কিনা, আপনারা কনফিডেন্ট কিনা, ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? এই প্রশ্ন কেন করে? নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে। ওই কারণগুলো রিমুভ করতে হবে। একটা ইলেকশন কি সব কিছুর সমাধান? না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রুইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। এই বীজ রোপণ না করলে তো গাছ উঠবে না। আর আল্লাহর কসম, আমরা ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস, যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি, জীবনে 2-4টা হলেও তো ভোট আমরা দিতে পেরেছি, তোমরা পারোনি। এবার তোমরা ভোট দিবা, আর তোমাদের ভোটের আমরা পাহারাদারি করব। আমরা পাহারাদারি করব তোমাদের ভোটের, তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার বয়সের একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু এটাই মিন করে না যে আমরা সব এনার্জি হারিয়ে ফেলেছি। আমি সম্মানিত ভাইদের সাথে যখন হাত মিলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এখনো তিনি যোদ্ধা। আমি মনে করি হাতগুলা এখনো সেনাপতির হাত ঠিকই আছে, যে লেভেলে ছিলেন। আমি এর চাইতে গভীর বিশ্বাস করি, হার্টগুলা এর চাইতেও বেশি তাজা। যার মন শক্ত তার হাতও শক্ত, যার মন দুর্বল তার হাত ভাঙা। ওই ভাঙা হাতে কিছু করা যায় না। এই জন্য সব কাজের ইন্টেনশনটা হচ্ছে তার রুট। আমরা আশা করব আপনারা জাতিকে আগে সেফগার্ড দিয়েছেন, টেরিটোরিয়াল সেফগার্ড। এখন আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে, সামাজিক দায়বোধের জায়গা থেকে, আগের দায়বোধের জায়গা ছিল রাষ্ট্রীয় দায়বোধ, এখন দায়বোধের জায়গাটা হচ্ছে সামাজিক দায়বোধ। এই দায়বোধের জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন। এটি জরুরি নয় যে আপনাদের সকলকে জামাতে ইসলামীতেই জয়েন করতে হবে, বাট এটি জরুরি শেষ বয়সে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি ওয়েল কনফিডেন্ট আপনারা পারবেন, আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা কমিটেড দেশপ্রেমিকগুলার হাত এক জায়গায় করার চেষ্টা করছি। বলবেন যে এর বাইরে যারা, তারা কি দেশপ্রেমিক না? হ্যাঁ, সোনা খাঁটি না মেকি, এটা বোঝার জন্য কষ্টি পাথরে গোসা মারতে হয়। আমরা 3টা গোসা দিয়েছি। এই 3 গোসায় যারা টিকবে, আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে। নাম্বার 1, উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না,
এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল উইল বি অ্যাসার্টেড। গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখনো আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্যায় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ। সময় যা লাগুক সমস্যা নাই। জীবন একবারের জন্য, একজনই শুধু 2 বার এই পৃথিবীতে আসবেন, দ্বিতীয় আর কেউ আসবেন না। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তিনি ভাগ্যবান যে তিনি 2 বার দুনিয়া আসবেন। একবার এসেছেন, আবার আসবেন। আমরা কেউ দ্বিতীয়বার আর আসবো না। অতএব আমাদের এই জীবনটা খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মৌত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওটা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে। জিজ্ঞেস করছিলাম এক একজন করে। যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, খুব ধরা গলায় ভারী কণ্ঠে বলল, আল্লাহর রহমতে ভালো আছি এবং কিছুটা ভালো ফিল করছি, আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন। আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 5 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে,
আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা যে গিয়ে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি। আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাশে এই ছেলেটি জীবন দিয়েছে, তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার চোখের বাঁধভাঙা পানি আমাদের সকলকে কাঁদিয়েছে। এরপরে নিজেদেরকে সামলে বলেছিলাম, মা, তুমি তোমার সন্তান, আমরা যেমন থাকবো ইনশাল্লাহ তুমিও তেমন থাকবে। তোমার এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তোমার সাথে আর তোমার এই শাশুড়ির পরিবারের সাথে আমরা আছি। আমরা বলেছি যে এখন থেকে আমরা একই পরিবারের সদস্য এবং আমরা এইভাবেই চলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা এটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের খরচপাতি এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই দুঃখী পরিবার এবং এর মতো আরও কয়েকটি পরিবার আছে, আমরা ঠিক মাসের 1 তারিখ তাদের প্রয়োজন আর আমাদের সামর্থ্য, এই দুইটাকে সমন্বয় করে তাদের হাতে আমাদের একটা গিফট পৌঁছে যায়। এটা দান নয়, অনুদান নয়, এটা আমাদের ডিউটি। যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিয়েছে, তাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতেই হবে। তাহলে বেশি বেশি করে বীরের জন্ম হবে এই দেশে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের কাছ থেকে, আমার কথা এখানেই শেষ করছি, আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসাবে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার ভাতা নয়, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। দেশকে দিয়ে সব কিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম, এখন আমার সেই সামর্থ্য নাই, এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি, দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এইটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন, আপনারা আমাদেরকে ঋণী করলেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটাকে সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি,
আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতেও আমরা ভয় করব না। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।